স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। কুয়েতে দণ্ডিত হয় তার বিষয়ে এমন সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটি প্রথম। নির্বাচন কমিশন বলছে 90 দিনের মধ্যেই শূন্য আসনে ভোট হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। কাজী শহীদ ইসলাম পাপুল এখন আর জাতীয় সংসদের সদস্য নন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবি ও ইংরেজিতে লেখা 61 পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। জাতীয় সংসদের যেটুকু করার সেটা করা হয়েছে। জাতীয় সংসদ থেকে সবাইকে কমিউনিকেট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন সংবিধান বিশেষজ্ঞরা। সাজা যে দেশেই হোক না কেন সেটা কিন্তু খুব একটা গুরুত্ব বহন করে না। সাজা মানে সাজা। আজ পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, কারণ যে দেশে সাজা সে পেয়েছে সেই দেশে বিচার ব্যবস্থা ব্যাপারে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। সুতরাং সেই অর্থে যেহেতু সেই দেশে সেই দেশের আদালত দ্বারা সেই নৈতিক স্খলনজনিত একটি অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছে, সুতরাং তার সদস্যপদ থাকতে পারে না। সংসদ সচিবালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 90 দিনের মধ্যেই শূন্য পদে নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শূন্য ঘোষণার তারিখ থেকে হতেছে 90 ওখান থেকে চিঠি পাওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচন করব। যদি এরকম কোনো দৈব দুর্বিপাক না ঘটে তাহলে অবশ্যই করবো। অর্থ ও মানব পাচারের দায়ে গেল 28 জানুয়ারি এমপি পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের আদালত। একই সঙ্গে আদালত তাকে 19 লাখ কুয়েতের রিয়াল বা 53 কোটি টাকা জরিমানা করে। এর পরপরই পাপুলের অপরাধ ও সাজা সম্পর্কে জানতে স্থানীয় দূতাবাসকে নির্দেশ দেয় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধারাবাহিকতায় পাপুলের রায়ের কপি, তার অপরাধ নিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর এবং তথ্যপাত্র ঢাকায় পাঠায় স্থানীয় বাংলাদেশ দূতাবাস। মানব ও অর্থ পাচারের অভিযোগে গেল বছরের 6 জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। এরপর থেকেই তিনি সে দেশের কারাগারে বন্দী। তার সম্পদের পাহাড় নিয়ে দেশেও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় মে মাসের 3য় সপ্তাহ থেকে শ্রেণীকক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হবে পাঠদান। তবে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত 28 ফেব্রুয়ারির পর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় 1 বছর ধরে প্রাণহীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে যা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ে সোমবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি নেওয়ার কথা। জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী 17 মে থেকে হল খুলে দেওয়া হবে, আর 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে শুরু হবে সরাসরি পাঠদানও। বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে, এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার 1 সপ্তাহ আগে অর্থাৎ 17ই মে খুলে দেয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা নেওয়ার কথা, আর আগামী 24 মের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না বলেও জানান মন্ত্রী। সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে, সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে। এদিকে সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খোলা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন। এজন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির কথাও বলা হয়, যার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা এই সপ্তাহে না হলে আগামী রবি সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ আমরা বসে একটা প্রিসাইজলি বলছে সব কনসালটেন্ট এবং এক্সপার্ট এবং
ল এনফোর্সিং বা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই বসতে। আমরা আশা করি 5-6 দিনের মধ্যে বসে একটা আলোচনার ব্যবস্থা। মহামারীর কারণে গত বছর 17 মার্চ থেকে বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় যার সময় বেড়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। হলে উঠতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে নারাজ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। হল খোলার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ঢাবি শিক্ষার্থীদের এমন অবস্থানে কাল ডাকা হয়েছে একাডেমিক কাউন্সিলের সভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে হল ছাড়বেন না তারা। আরও জানাচ্ছেন সজল দাস। আবাসিক হল খোলার দাবিতে কদিন ধরেই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি। জোর করেই হলে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের, পরে 72 ঘন্টার সময় বেঁধে হল খোলার আলটিমেটাম। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার বৈঠকে বসার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সেক্টরগুলো পুরোপুরি খোলা আছে। ওনারা আলোচনায় বসুক এবং দ্রুত একটা সিদ্ধান্তে আসুক। কালকের একাডেমিক কাউন্সিলের সামনে সকল তথ্যগুলো নিতে হবে, তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সমন্বিত সিদ্ধান্তের বাহিরে প্যান্ডেমিক পিরিয়ডে যাওয়ার সুযোগ কম। এদিন জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিসিএস পরীক্ষা পেছাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে। তবে শিক্ষামন্ত্রীর আহ্বান মানতে নারাজ শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতেই হলে উঠতে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়েও হয়েছে অবস্থান কর্মসূচি। সকাল 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হলেও তা মানেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরং দুপুরে বন্ধ থাকা ছাত্রী হলগুলোরও তালা ভেঙে প্রবেশ করেন আন্দোলনকারীরা। তারা আমাদেরকে হলে ঢুকতে দিচ্ছিল না, মামারা যেহেতু ভিতরে চলে গিয়েছেন, তো তালা ভাঙা ছাড়া আমাদের আসলে কোনো উপায় ছিল না। আমরা হলেই থাকবো, যেহেতু আমরা গেরুয়া থাকতাম। গেরুয়া হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুক। নিরাপত্তার পাশাপাশি আবাসিক হল না খুলে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় তারা। শিক্ষামন্ত্রীর বক্তব্যে উচ্চশিক্ষা কবে থেকে শুরু হতে পারে আবারও সে বিষয়ে স্পষ্ট ধারণা মিলেছে, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভাগ ভেদে অনার্স ফাইনাল এবং মাস্টার্সের পরীক্ষা নিচ্ছে, যে কারণে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন স্থানে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই ভাবতে হবে। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব সংস্কৃতিকে ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্ম শতবার্ষিকীর বছরে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল করে স্বাধীনতাকে আরও অর্থবহ করে তোলার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। শালি জয়ের প্রতিবেদন। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, 21 ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, বরং সারা বিশ্বের প্রতিটি ভাষার মানুষের। আজকে সমগ্র বিশ্বের প্রতিটি ভাষাভাষী মানুষই উদযাপন করছে। ভাষা আন্দোলনে জাতির জনকের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্টেই তা উল্লেখিত আছে। আমি জানি না পৃথিবীতে আর কোনো দেশে আর কোনো নেতার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার লেখা কোনো ডকুমেন্ট এভাবে প্রকাশ হয়েছে কিনা, হয়নি। আমি আওয়ামী লীগের নেতাদের বলবো যে ভাষার সংগ্রামের ইতিহাস জানতে হলে এই ডকুমেন্টগুলি সবাইকে পড়তে হবে। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে চায় সরকার। 20 বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ এটা আমরা সম্পন্ন করতে পারবো, সেই হিসাব আমরা নিয়েছি। আমাদের উন্নয়নের সকল চিন্তাটা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা। সেখান থেকেই কিন্তু আমরা
আমাদের পরিকল্পনা নিচ্ছি এবং সেখান থেকে আমরা কাজ করে যাচ্ছি। আলোচনায় উঠে আসে করোনা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সঠিক পদক্ষেপের কারণেই যথাযথ সময়ে টিকা পেয়েছে বাংলাদেশ। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। আমরা এটা করছি, কিন্তু সাথে সাথে সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থা রাখতে হবে। এই কারণে যে এটার কার্যকারিতা কতটুকু কি এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরো সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। করোনা টিকা নেওয়া হলেও আপাতত সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর বসুরহাটে 144 ধারার মধ্যে কাদের মির্জার অনুসারীরা শোক সভার আয়োজন করলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে গেছে। সকাল থেকে বেশ কয়েকবার পৌর মেয়রের অনুসারীরা রূপালী চত্বরে মঞ্চ করে জড়ো হওয়ার চেষ্টা করে। প্রতিবারই র্যাব পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন মেয়র কাদের মির্জা। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও প্রশাসনের 144 ধারায় বসুরহাট পৌর এলাকায় সারাদিন হরতালের আবহ ছিল। বেশিরভাগ দোকানপাটই বন্ধ ছিল। গুরুত্বপূর্ণ সড়কগুলোই ছিল বিপুল আইনশৃঙ্খলা সদস্যের উপস্থিতি। সকালে কয়েকটি সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে পৌরসভার প্রবেশ পথ আটকে রাখে অজ্ঞাতরা। পরে পুলিশ সেগুলো অপসারণ করে। তবে আব্দুল কাদের মির্জাকে বহিষ্কার ও সাংবাদিক বোরহান হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এই সমাবেশ করা হয় বসুরহাট পৌর এলাকার বাইরে টেকের বাজার এলাকায়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কমিটির সদস্য তালিকায় থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের এই মনোভাব ব্যক্ত করেন। জানান, অসুস্থ অবস্থায় নিজ গৃহে বন্দী খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় দলের স্থায়ী কমিটির সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে সদস্য নিয়োগ করায় বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলেরই উচিত হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এভাবেই বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনীতির সূতিকাগার ডাকসু একসময় মানুষের অধিকার আদায়ে বিশেষ ভূমিকা রাখলেও সরকারি হস্তক্ষেপে তা আজ বিলীন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে 1985 এবং 1986 সালে দুইবার দায়িত্ব পান শামসুজ্জামান দুদু। 1996 সালের সমালোচিত 15 ফেব্রুয়ারি নির্বাচনে ষষ্ঠ জাতীয় সংসদে সদস্য হন। একই বছরের 12 জুনের নির্বাচনে সপ্তম সংসদেও সংসদ সদস্য নির্বাচিত হন চুয়াডাঙ্গা থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আসলে বঙ্গবন্ধুর ডাকেই অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। পুরা মার্চ মাসে জনাব শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বারবার ইয়া খান এবং তার সরকারের সঙ্গে আলোচনা করলেন। একটা সময় স্বাধীনতার কথাই বলতে হলো। শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কালুরঘাট বেতার থেকে আমরা স্বাধীনতার ঘোষণা শুনতে পেলাম। বাঙালি জাতির অধিকার ফেরাতেই বঙ্গবন্ধু জীবনে বহুবার জেল খেটেছেন বলছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তিনি ক্যান্টনমেন্টে বিচারের মুখোমুখি হচ্ছেন কেন? তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করছিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 70 নির্বাচনে অর্জন করার পরও কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা দেওয়া হলো না, আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছাড়া হলো না। এদেশের মানুষ কিন্তু বিদ্রোহ করে বসল। শহীদ জিয়া রহমান, চট্টগ্রাম রায় রিভোল্ট, মুক্তিযোদ্ধাদের মধ্য থেকেই এইসব উপাধিতে ভূষিত করা হয়েছিল। এটা তৎকালীন সরকার এবং সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন।
যদিও তিনি মনে করেন স্বাধীন বাংলাদেশে ডাকসুর দ্বিতীয় নির্বাচনে শুরু হয় ক্ষমতাসীনদের হস্তক্ষেপ। ডাকসুর প্রথম নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচন, সেখানে কিন্তু প্রতিপক্ষের বিজয়কে স্বাভাবিকভাবে না মেনে নেওয়ার মানসিকতা থেকে ব্যালট বাক্স ছিনতাই করা হয়। এখান থেকে শুরু হলো আমাদের সরকারি দলের যে নগ্ন হামলা গণতন্ত্রের উপরে। শামসুজ্জামান দুদু বলছেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকার এবং বিরোধী পক্ষ উভয়কেই নমনীয় হয়ে এগোতে হবে। এক্ষেত্রে সরকারি দলের দায়িত্বই বেশি। কোনো কারণে যদি গণতন্ত্রকে আমরা তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। অন্যদিকে ঘোষিত 40, 41 ও 42তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়ই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 43তম বিসিএস বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। নিউজ 24-কে এ তথ্য নিশ্চিত করেন তারা। কালকে থেকে সকল পরীক্ষা সরকারের সিদ্ধান্তর ধারাবাহিকায় এটা পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাবো এবং তাদের বুঝতে হবে যে তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার জন্য স্বার্থেই এটা করা হচ্ছে। 40, 41, 42-এর যে সূচি দেওয়া আছে পরীক্ষা সেটি অব্যাহত থাকবে। 43-এর ব্যাপারে আমরা হয়তো আরো 1 মাস সময় আছে, মাননীয় মন্ত্রী এটা বলতে যদি প্রয়োজন হয় অবশ্যই উনি গুরুত্বপূর্ণ এবং সরকারের সাপোর্ট আমাদের পুরো লাগবে, তখন আমরা সেটা আবার ঠিক করব। 40 এবং 41 তো গত বছরের, এটার সাথে এবছরের কোনো সম্পর্ক নাই। আমদানি রপ্তানির আড়ালে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এ ঘটনায় কিছু পোশাক মালিক চিহ্নিত বলে জানিয়েছে দুদক। তদন্তে 4 সদস্যের কমিটিও কাজ করছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের কর্মকর্তারাও দুদকের নজরদারিতে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। আমদানি রপ্তানির আড়ালে আল মুসলিম গ্রুপ বিদেশে অর্থ পাচার করেছে 175 কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এমন একাধিক গার্মেন্টস মালিক বাংলাদেশ থেকে বছরে 64,000 কোটি টাকা পাচার করছে। রপ্তানির আড়ালে ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার অনুসন্ধানে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটিও। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে অর্থ বিদেশে যায় সেই অর্থ পাচার রোধ এবং এই অর্থের ব্যাপারে অনুসন্ধানের জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি বা টিম, অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আল মুসলিম গ্রুপ যে তারা এই একই প্রক্রিয়ায় 175 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই করছে দুদক। ওটা তো বোধহয় জাবাকে গেছে আর কি, জাবাকের মধ্যে ঠিক আছে যাচাই বাছাই কমিটি। এ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। এবং সেই একই আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ব্যান্ড প্রতিবেদন সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে এরই মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী। সোমবার এ বিষয়ে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা এ রাকিব জানান, ফেসবুক ও ইউটিউব এর মধ্যেই হাইকোর্টের আদেশের অনুলিপি চেয়েছে। হাইকোর্টের আদেশের উকিল নোটিশ পাবার পরে সিঙ্গাপুর ও আমেরিকায় থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে বলেও জানান তিনি। যে মাননীয় মন্ত্রী উনি যেটা বলেছিলেন যে কপিটা, অর্ডারের কপিটা তার কাছে গিয়েছে, আসলে উনি যেটা মিন করেছে যেটা সার্টিফাইড কপিটা না, সেটা হলো যে আমাদের লয়ার্সের যে সার্টিফিকেট সেটার কপিটা গিয়েছে। সার্টিফাইড কপি তো আমরা এখনো আমরাই পাইনি। ইউটিউব আর ফেসবুকে ওটা হলো আমার যে জানা মতে যে তারা এই সার্টিফাইড কপি, অফিসিয়াল সার্টিফাইড কপির জন্য ওয়েট করছে। সিঙ্গাপুর 10,000 এবং রোমানিয়া 2,000 বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার সময় মধ্যপ্রাচ্যে যেমন অনেকে চাকরি হারিয়েছেন, তেমনি আবার নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। এদিকে আজ রাতেই 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। 24 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000
অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। আমরা এর মধ্যে ক্রোয়েশিয়া ওই সব দেশও অল্প অল্প, ওখানে বেশি নাই, বাট রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি। আমেরিকা যাচ্ছি, উই হ্যাভ লট অফ পটেনশিয়াল। আর আমেরিকা তো বড় দেশ, তাদের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক আরো উন্নত করতে পারি, দিস ইজ এ উইন উইন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সোমবার বিকেল 5টা থেকে ঢাকা খুলনা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কাজ। এর আগে বিকেলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি কোটচাঁদপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। রেল কর্মকর্তারা জানিয়েছেন রাতের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 366 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 8,356 জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,43,717 জন হয়েছে। একদিনে আরও 692 জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,92,059 জন হয়েছে। নিচতলায় টিকা দেওয়ার জায়গা নেই, তাই টিকা নিতে হেঁটে উঠতে হয় 5 তলায়। রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে টিকা প্রয়োগের বাস্তবতা এমনই। এছাড়াও রয়েছে বয়স্ক টিকা গ্রহণকারীদের নানা অভিযোগ। এদিকে ভারত থেকে আজ আসছে টিকার দ্বিতীয় চালান। টিকা প্রয়োগের পরিকল্পনায় আবারও আগের অবস্থানে ফিরে গেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই হলো রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের কোভিড-19 টিকাদান কেন্দ্র। নিচতলের এই ঘরটি টিকা প্রয়োগের জন্য মোটেই উপযুক্ত নয়। এক জায়গাতেই তথ্য যাচাই, টিকা প্রয়োগ সহ সবই চলছে। বিকল্প টিকা দেওয়ার বুথগুলো 5 তলায়। লিফটের সরাসরি এই ভবনের 5 তলায় যাওয়ার কোনো রাস্তা নেই, ফলে সিংহভাগ রোগীদেরই টিকা নিতে হেঁটেই উঠতে হচ্ছে। 5 তলায় উঠেছে, এখন ঢাকা কাছে নিচতলা বয়স্কদের নিচতলা বসছি। 5 তলায় হলে 5 তলায় উঠলাম। এখন ওরা বলে কি আপনারা একটা ভ্যাকসিন কার্ড নিয়ে আসেন। কোথায় সে ভ্যাকসিন কার্ড? নাকি আবার আরেক বিল্ডিং এ। হাসপাতালের পরিচালক জানান, সাধারণ রোগীদের চাপে এই হাসপাতালে টিকা দেওয়ার বিকল্প কোনো জায়গা না থাকায় এমন পরিস্থিতি। 70-80 জনকে টিকা দিতে পারি, এই কারণে এখানে করছে। অন দি আদার হ্যান্ড বয়স্ক লোকদের যেন কষ্ট না হয় সেজন্য আমি নিচে আলাদা বুথ করে রেখেছি। এদিকে টিকা প্রয়োগের পরিকল্পনায় স্বাস্থ্য অধিদপ্তর আবারও ফিরে গেছে আগের অবস্থানে। প্রথম ডোজ 60 লাখ জনকে দেওয়ার সিদ্ধান্ত তাদের। সেই তথ্য আমাদের অধিদপ্তরের মহাপরিচালক জানান, এই টিকা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে এ বিষয়ে গবেষণা শুরু হবে দ্বিতীয় ডোজ শুরুর পর। আমরা যেটা বড় আকারে করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডোজ শেষ হওয়ার পরে। এটার জন্য আইডিসিআরকে বলা হয়েছে এবং তারা এ ব্যাপারে কাজ করছে। আশা করছি সময় মতন তারা করবে। সিরাম থেকে টিকার দ্বিতীয় চালানে যে 20 লাখ ডোজ টিকা আসছে তা প্রথম ডোজের জন্য ব্যবহার করা হবে নাকি দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চকবাজারে অবৈধ প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 6 লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই বলছে, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি তাদের লোগো ব্যবহার করছিল। প্রসাধনী তৈরিতে প্রতিষ্ঠানটি যে কেমিক্যাল ব্যবহার করছিল তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৌ খন্দকারের রিপোর্ট, জানাচ্ছেন সুপর্ণা আমির। এভাবেই তৈরি হচ্ছে নামকরা দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী। নেই কোনো রকম ল্যাব টেস্ট। সোমবার দুপুরে চকবাজারের রহমতগঞ্জে অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। প্রতিষ্ঠানের কর্মচারীরা স্বীকার করেন, কয়েক বছর ধরেই তারা এভাবে প্রসাধনী তৈরি করছেন। ধরেন খান মার্কেটে দেই, চক মার্কেটে দেই, যেখানে অর্ডার পাই সেখানে আমাকে ফোন দিয়ে কয়, আমি দিয়ে আসি। আবার ধরেন ওখানে ঘোরাফেরা করি, আবার ওই মার্কেটে বোঝা পাইলে আবার টেনা সরে নিয়ে দিই। বিএসটিআই বলছে, প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করছিল। র্যাব জানায়,
ক্রিম তৈরিতে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি একটা কেমিক্যালের নাম বলবো, এখানে হাইড্রোকুইনাইন, এটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার থেকে যদি এটা বেশি চলে যায় তাহলে কিন্তু এটা ত্বকের কিন্তু ক্যান্সার, দীর্ঘমেয়াদে ইউজে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির 2 জনকে গ্রেফতারের পাশাপাশি 6 লাখ টাকা জরিমানা করা হয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যমুনা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের 2021 সালের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রেডিসন ব্লু হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন। সম্মেলনে যমুনা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজারকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 21 পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের 78তম জন্মদিন আজ। রাজধানীর একটি ক্লাবে এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন উদযাপনের সাথেই প্রকাশিত হলো অল্প কথার গল্প গান শিরোনামের একটি বই, যে বইটিতে উঠে আসবে গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত 200টি গান সৃষ্টির নেপথ্যের গল্প। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শোবিজ অঙ্গনের রথী মহারথীরা। দীর্ঘ 60 বছর ধরে বেতার, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে প্রায় 20,000 গান রচনা করেছেন এই গীতিকবি। পর্যায়ক্রমে তার সবগুলো গানকে গ্রন্থ আকারে প্রকাশ করা হবে বলে জানান তার সন্তানরা। ভাষাচিত্র প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে অল্প কথার গল্প গান শিরোনামের বইটি। এদিন শুভেচ্ছা জানাতে আসেন সঙ্গীত, চলচ্চিত্র জগতের নামকরা তারকারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জান্তা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমার জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন সেনা অভ্যুত্থান বিরোধীরা। প্রধান শহরগুলোয় জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। এদিকে সামরিক সরকারের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। অং সান সুচির সহ বন্দী নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে বিক্ষোভকারীদের দমাতে এখন প্রতিনিয়ত গুলি চালাচ্ছে জান্তা সরকার। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। রোববার খাইনের অন্ত্যেষ্টিক্রিয়ার শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে নিপীড়িত রাস্তায়। এ সময় চলমান আন্দোলনকে আরো বেগবান করতে সোমবার দেশজুড়ে দেওয়া হয় ধর্মঘটের ডাক। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবারের কর্মসূচি নিয়ে বিক্ষোভকারীদের সতর্ক করে। সামরিক সরকার সর্বোচ্চ সংযম দেখাচ্ছে, তবে বিক্ষোভকারীরা কিশোর যুবকদের উস্কে দিয়ে সংঘাত বাড়িয়ে তুলছে। এমন পদক্ষেপে আরও প্রাণহানি হতে পারে। আর জান্তার হুমকিকে উড়িয়ে দিয়ে সোমবার মিয়ানমার জুড়ে সাধারণ ধর্মঘটের ডাকে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। হাজারো মানুষ একত্রিত হয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান তুলে ধরে। বেশ কয়েকটি দেশের দূতাবাসের রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এমনকি বিক্ষোভের মুখে অচল হয়ে পড়েছে দেশটির ব্যবসায়িক কার্যক্রম, ব্যাংকিং ব্যবস্থা, নাজুক হচ্ছে দেশের অর্থনীতি খাত। এদিকে মিয়ানমারের শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর না হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব। এছাড়া সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। ক্রিকেটারদের সাথে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করবে বোর্ড। এতে একজন ক্রিকেটার কোন কোন ফরম্যাটে খেলতে চায় তা স্পষ্ট করা হবে। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আল হাসান আইপিএলকে বেছে নেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে করে ভবিষ্যতে সিরিজের আগে কেউ টেস্ট খেলা থেকে বেঁকে না বসতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সাকিবের টেস্টে না খেলা হতাশাজনক। এদিকে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বলি। কারো মুখ গোমরা তো কারো মুখে হাসি। নিউজিল্যান্ডগামী দলের ফটো সেশনে তামিম মুশফিকের এই মিশ্র অভিব্যক্তি যেন বলে দেয় বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা, যেখানে ওয়ানডেতে টাইগারদের অদম্য পারফরমেন্স আর টেস্টে ছন্ন ছাড়া রূপ দুটোই অবস্থান করে পাশাপাশি।
যে রোগের কারণে একই দলের এই দুই ভিন্ন রূপ, এবার তার ভ্যাকসিন নিয়ে হাজির বিসিবি। টেস্ট ক্রিকেটকে শক্তিশালী করতে ক্রিকেটারদের সাথে নতুন চুক্তিতে যাচ্ছে বোর্ড, যেখানে থাকবে ম্যাচ খেলার বাধ্যবাধকতা। আমরা ওদের সাথে একটা কন্ট্রাক্টে যাব, এখন ওখানটাও ক্লিয়ারলি লেখা থাকবে যে কে কোন ফরম্যাট খেলতে চায়, তাদেরকে বলতে হবে। এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে, তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে, কারণ এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দিব না। সাকিবের এই সিদ্ধান্তে মন খারাপ নাজমুল হাসান পাপনের। জানিয়েছেন দেশের প্রয়োজনের সময় এভাবে সরে দাঁড়ানো মোটেও কাম্য নয়। একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। এরপরে যদি কেউ বলে যে আমি নেক্সট টেস্টটা না খেলে, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে, সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সাকিবের মতো মুস্তাফিজও এবার আইপিএলে দল পেয়েছেন। প্রশ্ন থেকেই যায়, ফিজ কি সাকিবের পথ ধরবেন নাকি লঙ্কায় দলের হাল? মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। এবার প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, যেটাকে নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। তবে এই চ্যালেঞ্জকে সঙ্গী করেই মঙ্গলবার বিকেল 4টায় তাসমান পাড়ের দেশে উড়াল দেবে টাইগাররা। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।